নির্বাচিত সরকার নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অক্টোবরে তফসিল আর ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। সমর্থন করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু 6 মাস পেরিয়ে যাওয়ার পর সেনাবাহিনী বুঝতে পেরেছে দেয়ার প্রেস্টিজ ইজ অ্যাট স্টেক। বাংলাদেশের সাধারণ মানুষ সেনাবাহিনীকে এই ভূমিকায় দেখতে চায় না। সেনাবাহিনীর উপর তাদের ক্ষোভ বাড়ছে এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আজকে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য স্পষ্ট হয়ে গিয়েছে যে সেনাপ্রধান ডক্টর ইউনূস সরকারকে ততটা সহায়তা করবে না যতটা সহায়তা করা প্রয়োজন। এমনিতে সেনাপ্রধান বা সেনাবাহিনী মেজরিটি পাওয়ার নিয়ে আছে, তারপরও তারা কোনো কাজ করতেছে না। অন্যদিকে সেনাপ্রধান বলেছেন সেনাবাহিনীকে ধৈর্যের সাথে কাজ করার জন্য, যেখানে না বল প্রয়োগ করলে নাই হয় সেখানে বল প্রয়োগ করতে হবে। যাই হোক, এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবো। এর আগে কয়েকটা আলোচনা শুনে সেখান থেকে বোঝার চেষ্টা করবো সেনাপ্রধান কি ডক্টর ইউনূস সরকারের পিছন ছেড়ে দিচ্ছে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি, কিন্তু আমি আমারটা বলবো। তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে। এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে, কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনা সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে, অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে। সেনাবাহিনী বা সেনাপ্রধান আমার কাছে মনে হয়, যদি এর আগে আমি নিজেও বলেছি, সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ। যা আশা করা হয়েছিল সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন, তিনিও আশাহত হয়েছেন এবং নিশ্চয়ই তার অনেক কিছু করার রয়েছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায় এবং তিনি যে বক্তব্যটি প্রথমেই দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা সদস্যদের। অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি, সরকার বিচ্যুত হচ্ছে, সরকার পারছে না। স্ট্রেট আমরা একটু বলতে চাই, সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টারা অস্বীকার করে নিচ্ছেন, আমি সেটি বলছি। কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত? এবং সেনাপ্রধান কি এটাই বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না, কিছু করতে পারছে না? এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরও চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে। এই যে নৈরাজ্য, তা কী কারণে বৃদ্ধি পেয়েছে? উপদেষ্টাদের কথাবার্তা, কোনো উপদেষ্টার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে, সেই মবের সঙ্গে অথবা যারা উশৃঙ্খল জনতা তারা তো উৎসাহিত হয়েছে। বুলডোজার দিয়ে যখন 32 নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো, কেউ বাধা দিয়েছে? বরঞ্চ আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন, উৎসব করার আহ্বান জানিয়েছেন। উৎসব হোক, এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো, বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু, সেটি তো আমরা জানি। এবং তাদেরকে কেবলমাত্র ধরা হচ্ছে। বুলডোজার বাহিনীর কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত? নিশ্চয় ধরা হয়নি। সন্ত্রাসীরা এখন করছে কারা? আওয়ামী লীগ করতে পারে সব জায়গায় তারা। তাহলে আপনারা আছেন কি জন্য? আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, এই কথাগুলো এর আগেও বলেছি, তারপরে বলতে হচ্ছে। মানুষ তো দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায়। ছিনতাইয়ের কবলে পড়ে কিনা, ডাকাতির কবলে পড়ে কিনা, নারীরা ধর্ষণের শিকার হন কিনা। এবং
গত 72 ঘন্টায় 65 জন ধর্ষণের শিকার হয়েছেন। এটি কোনো গণমাধ্যমের হিসেবে অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, শহীদ মিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কোথাও ঘুরতে গেছে দম্পতি, স্বামীর সামনে গৃহবধূকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো। এবং বড় অদ্ভুত বিষয়, এই শিরোনামে সংবাদটি করল দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে, সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়। কার চাপে তুলে নেওয়া হলো? কি কারণে তুলে নেওয়া হলো? গণমাধ্যম নাকি স্বাধীন, কত সাংবাদিকের চাকরি যাচ্ছে, কেউ হিসাব রাখেন? এই যে আমরা 2-4 জন মানুষ যে কথা বলছি, আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে, কেউ কি খোঁজ নিয়েছেন? এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায় থেকে আসছে। এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? রোববার গভীর রাতে, রাত 3টার সময় তো তিনি নাটক করলেন। ভেবেছিল কি না কি ঘোষণা তিনি দেবেন, সাংবাদিককে ভেবেছিলেন। তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে, যা কিছু করছে আওয়ামী লীগ করছে, তাদের অনেক টাকা। আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি সচিবালয়ের সোমবার সাংবাদিকদের সামনে বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতা 53 বছরে আমার মনে হয় মিডিয়াতে এমনভাবে লেখা হয়নি। কেমনভাবে লেখা হয়নি তো প্রমাণ পাওয়া গেছে। আমি জনকণ্ঠের উদাহরণটি দিলাম যে 72 ঘন্টায় 65টি ধর্ষণ, সেই লেখাটি তুলে নেওয়া হয়েছে। এবং তিনি বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা কি বলতে চাই এখানে, কি বলা উচিত? তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। আর বলছিলাম যে কোনো উপদেষ্টা আবার বলছেন, দায় স্বীকার করে নিচ্ছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আবার আইন উপদেষ্টা একটু ভালো সাজার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে। ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, তবে আমরা চেষ্টা করছি, চেষ্টা আছে, আত্মজিজ্ঞাসা আছে। আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন। সেই রাজনৈতিক বক্তব্য, পার্থক্যটা কোথায়? কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, কিংবা নিত্যপণ্যের দাম বলি, বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি, দূরে রাখার কথা বলি মানুষকে, কিভাবে হবে? আমাদের প্রধান উপদেষ্টা তো চাঁদাবাজদের দেখতেই পান না। চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানেনই না সম্ভবত। এর আগে বলেছেন না কথাবার্তায়, সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে, এই সরকারের চোখ হয়তো অত পরিষ্কার না, চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত সব কথাবার্তা। স্থানীয় সরকার নির্বাচন করার পায়তারা চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন? ওই যে বিশেষ দলটিকে ভালো একটা পজিশনে আনতে হবে, তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে, নির্বাচিত করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সর্বসাকুল্যে নির্বাচন দীর্ঘায়িত করে, প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন সেনাপ্রধানের বক্তব্যের, তবে আমার কাছে যেটি মনে হয়, সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন। তবে আমার মনে হয় সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দিয়েছেন, তারা যা আশা করেছিল তা পাচ্ছে না, এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে। এটি আমার একান্ত একটা বিশ্লেষণ, আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন। এবং সবশেষে এটুকু বলতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলুন আর যাই বলুন না কেন, যে পরিকল্পনায় আপনারা করে থাকুন না কেন, আমার মনে হয় আগামী নির্বাচন যেদিনই হোক। মধ্যরাতে 2:30টার সময় বাংলাদেশে ঢাকার বারিধারায় নিজের বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি প্রাক্তন সেনাকর্তা। তো বাংলাদেশের সংবাদ মাধ্যম ভেবেছিলেন হয়তো জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করবেন ব্যর্থতার দায় স্বীকার করে, কিন্তু সেগুড়ে বালি, জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদূরে ছাত্ররা ধর্ণা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের সম্ভাবনায় জল ঢেলে দিয়ে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা যা করণীয় সেটা করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী যদি ব্যর্থ হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাত 2:30টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিক বৈঠক করতে হবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে এবং তার জন্য দেশবাসীর ক্ষোভ ক্রোধ কিভাবে বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। কতগুলো ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে ঢাকার কাছেই এক দম্পতিকে কোপানো হয়েছে, চলন্ত বাসে ধর্ষণ হয়েছে, লুটপাট হয়েছে, সোনা ছিনতাই হয়েছে, কিশোর গ্যাং নামে একদল দুষ্কৃতী বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, চুরি, ছিনতাই, অত্যাচার, ঘিরে ধরে মারধর করা, অসম্মান করা, মহিলাদের গায়ে হাত তোলা, কিছুই বাদ যাচ্ছে না ইউনূস সরকারের বাংলাদেশে। তাহলে সর্বত্র একটা চলমান অরাজকতা। এই অরাজকতার শেষ তখনই হবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস নির্বাচনের কোনো রোডম্যাপ এখনো পরিষ্কার করে দেননি এবং তিনি দিতেও চাইছেন না। অন্তর্বর্তী সরকারের সমর্থনে ছাত্ররা রাজনৈতিক দল করছে, খুব তাড়াতাড়ি সেই দলের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। জামাতে ইসলামী সেই দলের পিছনে আছে। একজন কুখ্যাত আলবাদার জঙ্গি এটিএম ইসলাম, যিনি আলবাদার ছিলেন, ওই মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর সহায়তায় রংপুরে প্রায় 1,500 মানুষকে খুন করেছিলেন, মহিলাদের সম্ভ্রমানি করেছিলেন এবং একজন অন্তঃসত্ত্বা মহিলাকে 15 দিন ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাকে যুদ্ধ অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রাণদণ্ড দেয়, তিনি আপিল করেন। তাকে এখন মুক্তি দিতে হবে, এটাই হচ্ছে জামাতের দাবি। এই এটিএম, সে ছিল জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যমুনা, যেটা সরকারি অতিথিশালা যেখানে ইউনূস চর্বচস্য লেজ্জপেয় করেন, সেখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন, প্রয়োজনে তিনি কারাবরণ করবেন। অর্থাৎ একজন আলবাজারের সদস্যকে মুক্তি দেওয়ার জন্য কি পরিমাণ চাপ সৃষ্টি করছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র। আমার ধারণা ওই কুখ্যাত যুদ্ধ অপরাধীও মুক্তি পাবে, যেভাবে আনসার আল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন রহমানিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই মুক্তি দিয়েছে। এরকম আরো অনেক কুখ্যাত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত লোককে মুক্তি দেওয়া হবে। যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সে কিন্তু একজন জামাত সমর্থক। সে কিন্তু অভ্যুত্থানের সময় যে ঘটনা ঘটেছে, যেটা নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন রিপোর্ট দিয়েছে, তার একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন। কিভাবে করছেন সে সম্পর্কে বলবো, আমি বলে রাখলাম মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে সেনা, নিঃশর্ত সমর্থন। দেখুন, যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন বা বাধ্য হলেন, তখন সেনাবাহিনীর উপর চাপ ছিল, সেনাবাহিনীর ভিতরের চাপ ছিল, বাইরের চাপ ছিল, যাতে সেনা ক্ষমতা দখল করে। কিন্তু ওয়াকারুজ্জামান একটু কনজারভেটিভ প্রকৃতির মানুষ। তার মতে বাংলাদেশে যে সেনা শাসন হয়েছে, জিয়াউর রহমান বলুন, এইচ.এম. এরশাদ বলুন, বা 2006 থেকে 8 মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে তদারকি সরকার, সেটাও সেনারই। বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়, কারণ তারা চান সেনাবাহিনী ব্যারাকে থাকুক,
সেনাবাহিনীর সম্মান তখনই থাকবে যখন সেনাবাহিনী তাদের জন্য নির্দিষ্ট কাজটা করবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচিত রাজনীতিকদের, নির্বাচিত দলের, তারাই দেশ শাসন করবে, নীতি প্রণয়ন করবে। সেনাবাহিনীর কাজ দেশকে রক্ষা করা, সেনাবাহিনী ব্যারাকেই থাকবে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় সরাসরি হস্তক্ষেপ করবে না। ওয়াকারুজ্জামান এই মতের শরিক, কিন্তু তার ভুল ভেঙেছে। তার আশা ছিল নোবেল শান্তিজয়ী ইউনুস, শান্তি পুরস্কার জয়ী ইউনুস বাংলাদেশকে একটা স্থিতাবস্থা দিতে পারবেন, কিন্তু 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের ন্যূনতম প্রত্যাশাটুকু পূরণ করতে পারেনি। তাই সেনাপ্রধান ভাবছেন যে কিভাবে এই অচল অবস্থা কাটানো যায়। কবে নির্বাচন হবে সে সম্পর্কেও ইউনুস ঝেড়ে কাশছেন না, কোনো রোডম্যাপ দিচ্ছেন না। আর বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা দেশের মানুষের কাছে ক্ষুণ্ণ হচ্ছে, বহির্বিশ্বেও তাদের সম্মানহানি হচ্ছে বলে সেনাপ্রধান মনে করেন। সেনাপ্রধান একলা যে এই মত পোষণ করেন তা নয়, সেনাবাহিনীর একটা বড় অংশ ইউনুসের উপর যার পর নাই বিরক্ত। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে সব থেকে বেশি সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেয়। এখন যারা নিজের দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করতে পারে না, তারা রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে গিয়ে কি সদর্থক ভূমিকা পালন করবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেনাবাহিনীর কাছে এটা অত্যন্ত খুব বিড়ম্বনা। যখন 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় ছিল। তাদেরকে বুয়ো বুয়ো স্লোগান শুনতে হয়েছে, তারা ব্যারাকে ফিরে গিয়েছিলেন। সেনাপ্রধান এই বিষয়টাকে একেবারেই ভালোভাবে নেননি। তিনি চেয়েছিলেন যে দায়িত্ব নিয়েছে ইউনূস সরকার, সর্বাধিক 18 মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন হোক, তারপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু ইউনূস ক্ষমতা ছাড়তে চাইছেন না। আপনাদের মনে আছে, যখন প্যারিস থেকে ইউনূস ঢাকায় নামলেন, বিমানবন্দরের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের বলেছিলেন, আমাকে 6 বছর আনইন্টারাপ্টেড সময় দিতে হবে। তার নাকি প্রচুর সংস্কার করার আছে। সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন করা। কিন্তু ইউনূস তার রুডিমেন্টারি দায়িত্বটা পালন না করে বাংলাদেশের মানুষকে সংস্কারের স্বপ্ন দেখাচ্ছেন। আসলে সংস্কারের ধুয়ো তুলে তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে চান। সেনাপ্রধান এটা বুঝেছেন। তাই সেনাপ্রধান এখন ইউনূসের কাছে জানতে চাইবেন যে আপনি কবে নির্বাচন করবেন, সুস্পষ্ট রোডম্যাপ দিন। রমজান মাস শুরু হতে চলেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, বিএনপি নির্বাচনের দাবিতে পথে নামছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, এটা সেনাবাহিনীও জানে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা থাকবে না। যদি ইউনূস সেনাপ্রধানের কথা না শোনেন, তখন সেনাপ্রধানের কাছে অপশন কি আছে? এক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যাকে ইউনূস আন্তর্জাতিক ভাষা দিবসে অপমান করেছেন, অসম্মান করেছেন, কিন্তু শাহাবুদ্দিন এখনো সাংবিধানিক প্রধান, তার হাতেও ক্ষমতা আছে। সেনাপ্রধান শাহাবুদ্দিনকে বলতে পারেন যে আপনি এমার্জেন্সি জারি করুন, আমাদের হাতে প্রভূত ক্ষমতা দিন। দেখুন, এখনো সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কতটা ব্যবহার করতে পারছে সেটা নেই তো কথা। এখন যদি জরুরি অবস্থা জারি হয় এবং সেনাবাহিনী তখন কিন্তু ফুল ফ্লেজেড
অপারেশন করতে পারবে। অপারেশন মানে কি? কঠোরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দমন ইত্যাদি, যাতে এই মবের মুলুক না হয়, যাতে দেশের সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিতিবিরক্ত না হয়। 2, চরম অবস্থান হলো রাষ্ট্রপতি এই অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে একটা কেয়ারটেকার সরকার গঠন করতে পারে। সেই কেয়ারটেকার সরকারে বাংলাদেশের সুশীল সমাজ থাকলো, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলো, তাদের তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ নির্বাচন হলো। এটা কিন্তু সেনাপ্রধানের অপশনের মধ্যে আছে। অর্থাৎ রাষ্ট্রপতি এখন সেনাপ্রধানের তুরুপের তাস। রাষ্ট্রপতিকে যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার আন্তর্জাতিক ভাষা দিবসে অপমান করেছে, সেনাবাহিনী কিন্তু সেটা খুব একটা ভালোভাবে নেয়নি, এবং রাষ্ট্রপতিও কিন্তু পদত্যাগ করবেন না। ইউনূসের ছকটা কি? রাষ্ট্রপতিকে তো সরানো যাবে না, বিএনপিও রাজি নয়, কিন্তু রাষ্ট্রপতি যদি অপমানিত হয়ে নিজের থেকে পদত্যাগ পত্র দেন, তখন একটা শূন্যস্থান হবে। বাংলাদেশের সংসদ নেই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে বাংলাদেশ সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। যেহেতু সংসদ নেই, তার স্পিকারেরও কোনো ভূমিকা নেই। তারপর আরেকটা অপশন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন এবং তারপর রাষ্ট্রপতি মনোনীত হলো। ইউনূস চাইছেন যে অপমানিত হয়ে শাহাবুদ্দিন নিজের থেকে পদত্যাগপত্র পেশ করুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিন এবং রাষ্ট্রপতি হিসাবে ইউনূসকে মনোনীত করা হোক। তাহলে তার যে স্বপ্ন 6 বছর তিনি মসনদে থাকতে পারবেন, তাহলে তার স্বপ্ন পূরণ হয়। এখনই ইউনূসের বয়স 86, আর 5-6 বছর পর তার বয়স হবে 92। 92 বছর বয়স হয়ে যাবার পর একটা মানুষের আর কোনো পার্থিব করার চাহিদা থাকা উচিত নয়। তবে ইউনূস তারা বিরল প্রজাতির মানুষ, অত্যন্ত লোভী, প্রতিহিংসা পরায়ণ, স্বার্থপর। তাই নিজের, তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ টেলিফোনের স্বার্থ সুরক্ষিত করা তার সব থেকে প্রায়োরিটি। সেনাপ্রধান ইউনূসের ছক ধরে ফেলেছেন, তাই তিনিও পাল্টা শাহাবুদ্দিনকে সামনে রেখে ইউনূসের উপর চাপ দিচ্ছেন। হয় আপনি ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করে দিন কবে হবে, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। দেখুন, সেনাবাহিনী নিঃশর্ত সমর্থন করেছিল অন্তর্বর্তী সরকারকে, কিন্তু 6 মাস পেরিয়ে যাওয়ার পর সেনাবাহিনী বুঝতে পেরেছে দেয়ার প্রেস্টিজ ইজ অ্যাট স্টেক। বাংলাদেশের সাধারণ মানুষ সেনাবাহিনীকে এই ভূমিকায় দেখতে চায় না। সেনাবাহিনীর উপর তাদের ক্ষোভ বাড়ছে এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ সেনাবাহিনী প্রবল সমালোচনার মুখে পড়েছে। রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনীতে এরপর বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সুযোগ পাবে কিনা তাই নিয়েও বড় প্রশ্ন উঠছে, এবং সেনাবাহিনীর ভিতরে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে যে এনাফ ইজ এনাফ। এবার সেনাবাহিনীকে একটা অ্যাসার্টিভ রোল প্লে করতে হবে। সেই অ্যাসার্টিভ রোল এই নয় যে সেনাবাহিনী ক্ষমতা দখল করলো অভ্যুত্থানের মাধ্যমে, না, সেনাবাহিনী ইউনূস সরকারকে কার্যত বাধ্য করবে নির্বাচনের রোডম্যাপটাকে ঘোষণা করে দিতে। সেটা যদি ঘোষণা ইউনূস করতে না চান, যদি সেনাপ্রধানকে অস্বীকার করেন, সেনাপ্রধানের বক্তব্য না মানতে চান, তখন রাষ্ট্রপতিকে হাতিয়ার করে ইউনূসকে শিক্ষা দেবেন সেনাপ্রধান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এরকম খবর কিন্তু আছে। প্রবীণ সাংবাদিক বিবিসিতে দীর্ঘদিন ছিলেন সুবীর ভৌমিক একটা লেখাতে আমি যে কথাগুলো বললাম এগুলোই বলেছেন। এরকম খবর আমি অনেকদিন ধরে পাচ্ছি। সেনাপ্রধান এবং ইউনূসের সম্পর্ক তলানিতে, যেহেতু অভ্যুত্থানের 100 দিন পূর্তি
উপলক্ষে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান কি বলেছেন? ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার দরকার। আবার যখন ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গেলেন, তখনই সেনাপ্রধান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইলেকশনের রোডম্যাপ কি হওয়া উচিত সেটা জানিয়েছিলেন। অর্থাৎ ইউনুস যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চান, সেটা বাংলাদেশের মানুষ তো বুঝেইছেন, বিএনপি বুঝেছে, সেনাবাহিনীও বুঝেছে। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার অত্যন্ত লোভী এবং বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ এর কাছে অগ্রাধিকার পায় না। অতীতেও পায়নি, এখনো পায় না, ভবিষ্যতেও পায় না। ধরুন ইলন মাস্ক, সে ব্যবসায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ, তার সঙ্গে ইউনুসের কথা হতেই পারে, সমস্যা নেই। ইলন মাস্ক ব্যবসায়িক অপরচুনিটি খোঁজেন। আচ্ছা, যখন আপনি অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা, আপনার তো ব্যক্তিগত আপনার ব্যবসায়িক ইন্টারেস্ট যেখানে অতীতে ছিল বা এখনো আছে, সে সম্পর্কে তো আপনার নির্বহ দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আপনি স্টারলিংকের সঙ্গে গ্রামীণ টেলিফোনের সমঝোতা করাতে চাইছেন কেন? তা গ্রামীণ টেলিফোন ছাড়া কি বাংলাদেশে কোনো এই যে মোবাইল পরিষেবা দেয় এমন কোনো সংস্থা নেই? আপনি কেন গ্রামীণ টেলিফোনকে বাঁচছেন স্টারলিংকের সঙ্গে সমঝোতার জন্য? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রথমেই ইউনুস নিজের উপর যে কর ধার্য করেছিল আওয়ামী লীগ সরকার, সেগুলো মুকুব করে দিয়েছেন অনেক কোটি টাকা। গ্রামীণ ব্যাংক 2029 পর্যন্ত কোনো কর দেবে না, আর বাংলাদেশের মানুষের উপর কর বসিয়েই চলেছেন। এগুলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেটা আমি বললাম না, এগুলো হচ্ছে পরিষ্কার বোঝা যায় যে একটা লোকের প্রায়োরিটি কি। ইউনুসের প্রায়োরিটি 18 কোটি বাংলাদেশের মানুষ নয়, ওর প্রায়োরিটি হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন এবং ওর সহযোগীদের স্বার্থ সুরক্ষিত করা, এবং জঙ্গি জেহাদিদের সমর্থন ইউনুসের পিছনে আছে। এই জঙ্গি জেহাদিদের হাতে বাংলাদেশ রাষ্ট্রকে তুলে দেওয়া, এর বাইরে ওর কোনো রকম অভিপ্রায় নেই। দেখুন, ইউএসএড নিয়ে তো আমাদের দেশেও আলোচনা হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। আমাদের দেশে বিদেশমন্ত্রী এবং আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি বলেছেন? যে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মাথা গলানোর সুযোগ বিদেশি শক্তি করছে, এটা অ্যালার্মিং, আমরা তদন্ত করব। আবার একই সঙ্গে বলেছেন যে ইউএসএড, আমরা সরল বিশ্বাসী ইউএসএড অনেক ক্ষেত্রে গ্রহণ করেছি, যেমন ডিজিটাল ট্রান্সফরমেশন, আর্থিক ব্যবস্থা বা স্বচ্ছ ভারত, এতে ইউএসএড এর ভূমিকা ছিল। কিন্তু ভারতে নির্বাচনে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য ইউএসএড খরচ করা হবে, এটা তো ইউএসএড এর লক্ষ্য নয়। কিন্তু আমাদের বিতর্ক চলছে, দাবি পাল্টা দাবি, এসব চলছে। আজকে কংগ্রেস এত বড় বড় কথা বলছে। কেরালায় ইএমএস নাম্বুদ্রিপাদের সরকারকে ফেলে দেওয়ার পিছনে আমেরিকার ভূমিকা ছিল না? কংগ্রেস নেয়নি সাহায্য? মঈনানের বইতে সব আছে। কিন্তু বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে $29 মিলিয়ন বাংলাদেশের টাকায় 350 কোটি টাকার বেশি একটি অখ্যাত সংস্থা পেয়েছে, যা 2 জন মাত্র কর্মী। একবারও শুনেছেন অন্তর্বর্তী সরকারের কেউ এই বিষয়টা নিয়ে বলেছে যে খুব অ্যালার্মিং, আমরা তদন্ত করব, রিসিপিয়েন্টকে তাকে সামনে আনবো? বলবে না। কারণ ইউনুস, তার সাঙ্গপাঙ্গরা, জঙ্গি জেহাদিরা সুবিধাভোগী। এই টাকা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য। ওই যে বলেছে না, স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। ইউনুস ওই ডিপ স্টেটের অংশ, সোরোসের ঘনিষ্ঠ বন্ধু, ক্লিন্টন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা রেজিমকে টপল করার জন্য ও সক্রিয় ছিল। 5 বছরের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। তাই ইউনুস এবং তার উপদেষ্টারা, তার জঙ্গি সহযোগীরা মুখে কুলু পেটেছেন। কোন সংস্থা পেয়েছে? মাত্র 2 জন, $29 মিলিয়ন।
কিভাবে পেয়েছে, সেই টাকা কিভাবে তারা খরচ করেছে, টু শব্দটি করছে না। এর থেকেই বোঝা যায় ডাল মে কুচ কালা হয়। দেখুন, এই যে ইউনুস বলুন, ও তো এখন জঙ্গিদের কোলে উঠে নাচছে। বেসিক্যালি ও হচ্ছে ওই ক্লিন্টন, ব্লেয়ার, যারা লেফট লিবারাল ইডিওলজি শুরু করেছিল না ৯ দশকে, তার সমর্থক। ক্লিন্টন, ব্লেয়ারকে রাষ্ট্রনেতা বলেন না অনেকে। জর্জিয়া মেলনি খুব সুন্দর বলেছেন সিপ্যাকের একটা সম্মেলনে ভিডিও বার্তায়, যে ক্লিন্টন, ব্লেয়ার তারা লেফট লিবারাল ইডিওলজি প্রমোট করে রাষ্ট্রনেতা হয়েছেন, আর আমরা কনজারভেটিজমের কথা বলি, আমরা প্রোটেস্ট্যান্ট ভ্যালুর কথা বলি, আমরা ইউরোপের সুরক্ষার কথা বলি, আমরা অ্যান্টি ইমিগ্রেশনের কথা বলি, তখন আমরা হয়ে যাই গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক শক্তি। লেফট লিবারালরা চিরকালই দ্বিচারিতা করেন। আমাদের দেশেও দেখছেন না লেফট লিবারালদের ভূমিকা। এরা সহ্য করতে পারে না, মোদিজিকেও পারে না, ডোনাল্ড ট্রাম্পকেও পারে না, মেলনিকেও পারে না, ওরবানকেও পারে না, আর্জেন্টিনার লোকজনটাকেও পারে না। ট্রাম্প ক্ষমতায় আসার পর এদের রাতের ঘুম পড়েছে। কিন্তু যতই এরা চিৎকার চেঁচামেচি করুন না কেন, আলটিমেটলি দায়িত্ব নিয়ে বললাম, ভারতবর্ষে যে যে নির্বাচন আগামী দিনে হবে তাতেও মোদিজি নেতৃত্বে বিজেপি ভালো ফল করবে। দুনিয়ার বিখ্যা বদল হয়েছে, পুরনো কাসুন্দিয়ার ঘাঁটা চলবে না। আমি জর্জিয়া মেলনির বক্তব্যকে সমর্থন করি। আর একটা কথা বলেই প্রতিবেদন শেষ করব। ইউনুসের নতুন মিত্র পাকিস্তান, সেখান থেকে সরকারিভাবে 25,000 মেট্রিক টন চাল আসছে। চাল আমদানি করছে পাকিস্তান থেকে, করতেই পারে। দেখুন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আপনাদের ব্যাটেল অফ সিডানের কথা মনে আছে, সম্ভবত 1871। It would be enough to mention the contours of the Franco-German relationship from the Battle of Sedan to the mid-50s of the century, when France had to face the reality of accommodating New Germany in the West European system. Imagination of General de Gaulle was enough rather than nurturing suspicion on Germany. কিন্তু জার্মানি জঙ্গি রাষ্ট্র ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কলঙ্কের ইতিহাস জার্মানির আছে, কিন্তু জার্মানি জঙ্গি রাষ্ট্র নয়। সেই জন্য ফ্রান্স স্বীকার করেছে ওয়েস্টার্ন ইউরোপে জার্মানির এক্সিস্টেন্স, এখন কো এক্সিস্টেন্স চলে। কিন্তু পাকিস্তান জঙ্গি রাষ্ট্র। 71-এ 30 লক্ষ বাংলা ভাষীকে খুন করেছিল, মাতৃশক্তি লাল। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, তো তাদের আলোচনা মন্তব্য করবেন। তো আমার বিশ্লেষণ হচ্ছে, এমনি মেজিস্ট্রেটি পাওয়ার কিন্তু কাজ করে না। আবার যখন পাওয়ার আসে, তারপর সেনাপ্রধান সতর্ক করবেন একটু ধৈর্য ধরে কাজ করার জন্য, তখন আর কি হতে পারে একটু ভেবে দেখুন। তখন দেখুন যে তারা কি কাজ করতে পারে। আমার মনে হচ্ছে যে সেনাবাহিনী ইচ্ছা করলে এই দেশ সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে দেশ ঠান্ডা করে দিবে এবং দেশ ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে সেনাবাহিনী সেই কাজটি করতেছে না। আমি জানি, বলবো না সেনাবাহিনী এখানে তাদের কোনো এজেন্ডা রয়েছে, আমি জানি হয়তো সেনাবাহিনীর কোনো রুলস রয়েছে, সেই রুলসের মধ্যে কিন্তু দেশের নিরাপত্তা তো আগে। এখানে যত রুলসই থাকুক, বা সেনাপ্রধান কেন এই কথাটা বললেন, সেনাপ্রধানের তো উচিত ছিল আপনারা ম্যাজিস্ট্রেটি পাওয়ার প্রয়োগ করে সারা দেশ শান্ত সৃষ্টি করুন এবং দেশকে অস্থিতিশীল থেকে রক্ষা করুন। কারণ বর্তমান যে পরিস্থিতি বা যেভাবে দেশ চলছে, এভাবে যদি সেনাবাহিনী আরও ধৈর্য ধরে বা সেনাবাহিনী ধৈর্য ধরে কাজ করে, আর এভাবেই ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দর্শন হতে থাকে, তাহলে তো ভাই তো দেশ থাকবে না। তাহলে সেনাপ্রধানের এই বক্তব্য কেন দেওয়া হলো? যাই হোক প্রিয় দর্শক, আমরা চাই সেনাবাহিনী দেশপ্রেমিক, তারা দেশের জন্য কাজ করবে এবং এই চুরি, ছিনতাই, এই সব কিছু বন্ধ করতে সেনাবাহিনী কঠোর অ্যাকশনে যাবে।